আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস। ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্য পেল ইরান। ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত, ১০ জনের প্রাণহানি। এবং সর্বশেষ থাকবে ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। তাইওয়ান চীন যুদ্ধের সম্ভাবনা নিয়ে পেন্টাগনের গোপন নথি ফাঁস। পেন্টাগনের একটি অতি গোপনীয় মূল্যায়নে ইঙ্গিত মিলেছে যে যদি যুক্তরাষ্ট্র তাইওয়ানে কোনো সামরিক হস্তক্ষেপ করে তাহলে চীনের সঙ্গে সংঘাতে তারা পরাজিত হতে পারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে এই মূল্যায়নের নাম ওভার ম্যাচ ব্রিফ। এতে বলা হয়েছে মার্কিন বাহিনী তাদের ব্যয়বহুল উন্নত অস্ত্রের উপর বেশি নির্ভরশীল হওয়ায় চীনের সস্তা ও দ্রুত তৈরি করা অস্ত্রের মুখে ঝুঁকিতে আছে। প্রতিবেদনে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে সংঘাত শুরু হলে চীন সহজেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ, এমনকি উপগ্রহ নেটওয়ার্কও অচল করতে পারবে। এ ধরনের পরিস্থিতি মহড়া চলাকালীনই লক্ষ্য করা গেছে। চীন তাইওয়ানকে নিজ দেশের অংশ মনে করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও দ্বীপটি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চায়। অন্যদিকে তাইওয়ান নিজেকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বিবেচনা করে এবং তাদের জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্ত ছাড়া অবস্থার পরিবর্তন চায় না। পেন্টাগনের মূল্যায়ন অনুযায়ী চীন সম্ভবত ২০২৭ সালের দিকে তাইওয়ান দখলের চেষ্টা করতে পারে। চীনের বিপুল ক্ষেপণাস্ত্র মজুদ এবং সামরিক আধুনিকীকরণ মার্কিন রণতরী ও অন্যান্য উন্নত অস্ত্রের ওপর বড় চ্যালেঞ্জ তৈরি করছে। প্রতিবেদনে বলা হয়েছে এমনকি নতুনতম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীলও চীনের হামলা থেকে রক্ষা পেতে সক্ষম নাও হতে পারে। প্রতিবেদনটি ইউক্রেনে চলমান যুদ্ধের উদাহরণ তুলে ধরে দেখায় মার্কিন ও পশ্চিমা অস্ত্রশক্তি দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য যথেষ্ট নয় এবং দ্রুত অস্ত্র উৎপাদনের ক্ষমতায় তারা চীনের সঙ্গে পিছিয়ে। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত মার্কিন রণতরী ধ্বংস করতে সক্ষম। সবশেষে বলা হয়েছে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে চীন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে। পূর্ববর্তী বিদেশি সহায়তায় মার্কিন গোলাবারুদের মজুদ কমে যাওয়ায় ঝুঁকি আরও বেড়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। প্রায় ৪ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন একটি শান্তি চুক্তির অংশ হিসাবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলে তাতে আপত্তি নাও করতে পারে রাশিয়া। জার্মানির রাজধানী বার্লিনে টানা ২ দিনের উচ্চ পর্যায়ের আলোচনার পর এই অগ্রগতি সামনে এসেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। রবিবার ৫ ঘণ্টার বেশি এবং সোমবার প্রায় ১.৫ ঘণ্টা আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রায় ৯০% বিষয়ে এখন সমঝোতা হয়েছে। তাদের মতে ইউক্রেনের ইইউ সদস্যপদে রাশিয়ার সম্মতি বড় ধরনের ছাড় হিসাবে বিবেচিত হবে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেও বলেছেন ইউক্রেনের ইইউতে যোগদানে রাশিয়ার আপত্তি নেই। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরভ এই আলোচনা গঠনমূলক এবং ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন নিরাপত্তা নিশ্চয়তা অর্থাৎ যুদ্ধের পর ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি এবং পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চল নিয়ে মতপার্থক্য কিছুটা কমেছে। তবে বড় বাধাও রয়ে গেছে। রাশিয়া এখনও দাবি করছে দোনেৎস্ক অঞ্চলের কিছু এলাকা থেকে ইউক্রেন সেনা সরিয়ে নিতে হবে। জেলেন্সকি এই দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন। তবে তিনি জানিয়েছেন শক্ত নিরাপত্তা নিশ্চয়তা পেলে আপাতত ন্যাটো সদস্যপদের চেষ্টা স্থগিত রাখতে পারেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি সিনেটে উপস্থাপন করা হতে পারে, তবে এই প্রস্তাব কতদিন কার্যকর থাকবে তা নিশ্চিত নয়। আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের উপর দ্রুত শান্তি চুক্তিতে পৌঁছানোর চাপ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধানে পৌঁছাতে এখনও সময় লাগবে। পরমাণু বিজ্ঞানে আরও বড় ৩ সাফল্য পেল ইরান। পরমাণু বিজ্ঞানে নতুন ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান।
চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর মেহের নিউজ এজেন্সির। সোমবার 15 ডিসেম্বর সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট 3টি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম 68 নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। লুটেটিয়াম 177 একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড চিকিৎসা যন্ত্র। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরান সরকার জানিয়েছে এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, 2023 সালে একই প্রদর্শনীতে ইরান 50টি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70টিতে এবং আরও 20টি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে। ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে TRT ওয়ার্ল্ড। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় WHO মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে WHO এখনও বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়েল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। টেড্রোস জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছেন 1,71,000-এরও বেশি মানুষ। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত 386 জন ফিলিস্তিনি নিহত এবং 1018 জন আহত হয়েছেন। ইউক্রেনের আরেক গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী হুলিয়াইপোলের উত্তর-পশ্চিমে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত ভারভারিভকা গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। হুলিয়াইপোল শহরটি দক্ষিণ পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এলাকা। এর আগে গত 1 ডিসেম্বর সামরিক কমান্ড পোস্টে সফরের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিভিন্ন কমান্ডার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। সে সময় ইস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের কমান্ডার আন্দ্রেই ইভানায়েভ দাবি করেন, রুশ বাহিনী হুলিয়াইপোল গ্রামে প্রবেশ করে এর উপকণ্ঠে অবস্থান নিয়েছে। তবে ইউক্রেন 2 দিন পরই এই দাবি অস্বীকার করে। ইউক্রেনীয় সামরিক মুখপাত্র ভ্লাদিস্লাভ ভলোশিন টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বলেন, রুশ সেনারা হুলিয়াইপোলের যোগাযোগ ও সরবরাহ পথ বিচ্ছিন্ন করে শহরটিকে ঘিরে ফেলার চেষ্টা করছে। এদিকে ইউক্রেনের জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানায়, হুলিয়াইপোল ফ্রন্টে হুলিয়াইপোল শহরসহ 3টি বসতির দিকে রুশ বাহিনীর চালানো 19টি হামলা তাদের সেনারা প্রতিহত করেছে। তবে বিবৃতিতে ভারভারিভকা নিয়ে কোনো উল্লেখ করা হয়নি। এছাড়া চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র আনাদোলু।